নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম প্রশ্ন উত্তর পর্বের দ্বিতীয় অধ্যায়। আজকে আমরা 17 থেকে 34 পর্যন্ত সমস্ত প্রশ্নের বিস্তারিত আলোচনা করব। এই আলোচনার পর আশা করি আপনাদের আর কোনো অসুবিধা হবে না। তো আসুন আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। 17 নম্বর প্রশ্ন ছিল পানীয় জলের প্রধান উৎস কি, পানীয় জলের উৎসটি কোথায়। এরকম করে দেখুন 25টি প্রশ্ন এখানে রয়েছে। পানীয় জলের প্রধান উৎস এক, পরিশ্রুত কলের জল। যে পয়েন্টগুলো রয়েছে তার মধ্যে 1 নম্বরে রয়েছে পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল, কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল বা বোরহোল, ঝর্ণার জল, নদী, খাল, জলাধার কিংবা ইত্যাদি। এবার পানীয় জলের প্রধান উৎস, পানীয় জলের প্রধান উৎস কোড 1 নম্বর চুজ করবো আমরা, পরিশ্রুত কলের জল। কখন? যদি নিম্নলিখিত মাধ্যমগুলোর মাধ্যমে পরিবারগুলোতে সরবরাহ করা হয়। 1, পরিশোধনের পর সরকারি বিভাগ বা স্থানীয় সংস্থা কিংবা পঞ্চায়েত কিংবা সরকারি বা বেসরকারি সংস্থা দ্বারা। পরিশোধনের পর সাধারণত ট্যাপের মাধ্যমে পরিবারের কয়েকটি গোষ্ঠীর জন্য ব্যবহার করা যেতে পারে। আর বাড়ির চৌহদ্দির মধ্যে পাইপের মাধ্যমে, সাধারণত আরও ব্যবস্থা বা পরিশোধন প্ল্যান্টের মাধ্যমে। এবার অপরিশ্রুত কলের জল, যে অপরিশ্রুত কলের জল যেগুলো দেখবেন যে ডাইরেক্ট পুকুর বা হ্রদ থেকে পাইপ সংযোগ করে সমস্ত বাড়িতে বা ট্যাপ কলের মাধ্যমে আসছে, এগুলোকে আমরা অপরিশ্রুত কলের জল বলবো। এবার কুয়ো, কুয়ো বলতে ঢাকা কুয়ো হতে পারে, খোলা কুয়ো হতে পারে। হ্যান্ডপাম্প, হ্যান্ডপাম্প কোনটি? আমরা যাকে টিউবওয়েল বলি সেটি কিন্তু হ্যান্ডপাম্প, আর টিউবওয়েল বা বোরহোল হলো সাবমার্শাল বা মোটর চালিত কোনো কল। ঝর্ণার জলও হতে পারে, নদী বা খালের জলও হতে পারে। এবার দেখুন কোড 9, যদি কোনো পানীয় জল বোতল বা পাউচের মাধ্যমে আসে তাহলে সেটা আমরা প্যাকেটভুক্ত জল বলবো। তারপর যদি 0 কোড কখন করব, পানীয় জল যদি ট্যাঙ্কের মাধ্যমে বা বৃষ্টির জল কিংবা ওয়াটার এটিএম এর মাধ্যমে হয় তাহলে তো আমরা 0 করব। বাড়ির চৌহদ্দির মধ্যে যদি কোনো পানীয় জলের উৎস থাকে তাহলে সেটা চৌহদ্দির মধ্যে করব। আর বাড়ির চৌহদ্দির কাছে বলতে বোঝাচ্ছে যে ধরুন গ্রাম অঞ্চলের ক্ষেত্রে 500 মিটার, বাড়ির যে চৌহদ্দি তার থেকে 500 মিটার দূরত্বের মধ্যে থাকলে তাহলে আমরা বলবো চৌহদ্দির কাছে। এবং শহরাঞ্চলের ক্ষেত্রে যদি 100 মিটারের মধ্যে হয় তাহলে আমরা বলবো সেটি বাড়ির চৌহদ্দির কাছে। এবং বাড়ির চৌহদ্দি থেকে দূরে মানে অনেক দূর থেকে জল যদি আনতে হয় তাহলে সেটা চৌহদ্দি থেকে দূরবর্তী হবে। এবার কি আলোর প্রধান উৎস? যদি ইলেকট্রিক হয় ইলেকট্রিক, সোলার হলে সোলার, আর এছাড়া কেরোসিনের হলে কেরোসিনের কোডটি ব্যবহার করতে হবে, ব্যতিক্রমী হলে। আলোর প্রধান উৎস এখানে দেখতেই পাচ্ছেন, যেটি হবে সেটিতে আমাদের ক্লিক করতে হবে। এবার শৌচালয়ের উপলব্ধতা, সেই পরিবার শৌচালয় আছে কি না, কিংবা থাকলে কেমন, না থাকলে কি, সেই কোড আমাদের এখান থেকে বেছে দিতে হবে। যে পরিবারের সদস্যের জন্য ব্যবহার করলে কোড 1, অন্যান্য পরিবারের সাথে যৌথভাবে ব্যবহার করলে কোড 2। যদি কোনো খোলা জায়গায় শৌচ কার্য করা হয় তাহলে সেখানে আমরা 4 নম্বর দেব। আর যৌথভাবে ব্যবহৃত বা সর্বসাধারণের জন্য হচ্ছে যেগুলি পে অ্যান্ড ইউজ টয়লেট বা বাথরুম বা শৌচালয়, সেগুলোর কথা বলা হচ্ছে এখানে। এবার ফ্ল্যাশ শৌচালয় কেমন, পিঠযুক্ত কেমন, খাটা পায়খানা কি, সরাসরি নিষ্কাশন ব্যবস্থা কি, এগুলো আমরা একে একে জেনে নেব। ফ্ল্যাশ 4, ফ্ল্যাশ শৌচালয়ের সাথে যুক্ত নলবাহিত পয় প্রণালী। এটা আমরা পরবর্তী সময় ছবির আকারে প্রত্যেকটি দেখে নেব, তাহলে অনেক সুবিধা হবে। দেখুন, নলবাহিত পয় প্রণালী কোনটি? ভূগর্ভস্থ পয় নিষ্কাশন ব্যবস্থার সাথে সংযুক্ত ফ্ল্যাশ শৌচালয়, যা সরাসরি বা সরকারি কর্তৃপক্ষের দ্বারা রক্ষণাবেক্ষিত হয়। সেপটিক ট্যাঙ্ক, ভূগর্ভস্থ সেপটিক ট্যাঙ্কের সাথে যুক্ত ফ্ল্যাশ শৌচালয়, যা পর্যায়ক্রমে পরিষ্কার করা হয়। এবং অন্যান্য পায়খানা, রাস্তা, আঙিনা, নর্দমা বা অন্য কোনো স্থানের সাথে সংযুক্ত ফ্ল্যাশ শৌচালয়। নলবাহিত কেমন হয় দেখে নিন, ছবি দেখলে আমাদেরকে অনেক ক্লিয়ার হয়ে যাবে সমস্ত জিনিসগুলি। ঢাকনা শুদ্ধ স্ল্যাব দেওয়া কেমন হয়, তার বিবরণ, ঢাকনা বিহীন কেমন হয়, সেটিও কিন্তু এখানে ছবির আকারে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে আপনাদের সুবিধার্থে। এবার খাটা পায়খানা, খাটা পায়খানা কি? মল ও ময়লা জল কোনো একটি বৃহৎ বালতির মতন পাত্র বা খোলা জায়গা থেকে সংগ্রহ করা হয়। এরপর কোনো মানুষ সেই মল কোনো পাত্র করে বহন করে ফেলে দিয়ে আসে, তাকে খাটা পায়খানা বলে। আবার খাটা পায়খানা যদি কোনো পরিবারে এমন শৌচালয় থাকে যেখান থেকে পশুরা মল অপসারণ করে, তাকেও খাটা পায়খানা বলা হয়। আর খোলা নর্দমা দ্বারা মল নির্গমন, বাড়ির চৌহদ্দির মধ্যে থাকা শৌচালয়ের থেকে নির্গত বর্জ্য কোনো খোলা ড্রেনে গিয়ে পড়ে বা বাহিত হয়।
এবার নিষ্কাশন ব্যবস্থা মানে বাড়ি থেকে বর্জ্য জল এবং অন্যান্য তরল বর্জ্য অপসারণ কিভাবে করব। বর্জ্য জলের মধ্যে রান্নাঘর, স্নান, ধোয়ার জল এগুলো কিন্তু অন্তর্ভুক্ত হবে। শৌচাগারের বর্জ্য অন্তর্ভুক্ত হবে না। যদি শৌচাগার এবং বর্জ্য জল উভয়ই একই নিষ্কাশন ব্যবস্থা থাকে, তবে নিষ্কাশনের ধরন অনুযায়ী উপযুক্ত কোড আমাদেরকে ব্যবহার করতে হবে। এবার এক বা একাধিক পরিবার কর্তৃক ব্যবহৃত স্নানাগারের ক্ষেত্রে প্রযোজ্য অনুযায়ী কোড 1 অথবা কোড 2 ব্যবহার করব। স্নানাগার ও শৌচাগার সংযুক্ত থাকলে উভয় সুবিধাই বিদ্যমান হিসাবে গণ্য হবে। এখানে স্নানাগারের সংখ্যার উপর নয়, বরং সেটির উপলব্ধতার উপর অধিক গুরুত্ব দেওয়া হবে। এই প্রশ্নটি দুটি বিভিন্ন বিষয় সম্পর্কিত তথ্য সংগ্রহ করে। রান্নাঘরের উপলব্ধতা এবং রান্নাঘর থাকলে সেটি এলপিজির মাধ্যমে চলে না পিএনজির মাধ্যমে চলে, সেটি আমাদেরকে ইন্ডিকেট করে দিতে হবে। এবার আলাদা রান্নাঘর যদি হয়, সেই আলাদা রান্নাঘরে কি হিসাবে চলে, যে পিএনজি না এলপিজি। বাড়ির ভেতর আলাদা রান্নাঘর হলে, বাড়ির বাইরে খোলা জায়গায়, পরিবারের রান্না না হলে, মানে যারা মেস বা হোস্টেলে থাকে, যারা অন্য হোটেলে গিয়ে খায়, তাদের ক্ষেত্রে 7 নম্বরটি প্রযোজ্য। এবং 2 বা ততোধিক পরিবারের দ্বারা ব্যবহৃত যৌথ রান্নাঘরটি সকল পরিবারের ব্যবহৃতের জন্য উপলব্ধ হিসাবে গণ্য করতে হবে। এবার কয়েক প্রকার রান্নার ধরন আপনারা দেখে নিতে পারেন। অতি সহজেই আমরা বলতে পারবো এটি কোন ধরনের রান্নাঘর এবং কিসের মাধ্যমে চলছে, এক্ষেত্রেও আমরা বলতে পারবো। যদি কোনো পরিবার একাধিক প্রকার জ্বালানি ব্যবহার করে, জ্বালানিটি তাহলে মূল যে জ্বালানিটি বেশি মানে করে সেটিকে আমাদেরকে বলতে হবে। যদি কাঠের রান্না বেশি করে তাহলে কাঠ, যদি গ্যাসের রান্না বেশি করে তাহলে গ্যাস। জ্বালানি কাঠ কি, শস্যের পরিত্যক্ত অংশ কি, এলপিজি তো আমরা জানি। শস্যের পরিত্যক্ত অংশ হচ্ছে তুলা, তারপর ধান, গম, ভুট্টার খড়, নারকেলের ছোবড়া, এইগুলি। এই যে কাঠের রান্না, শস্যের অংশ, পরিত্যক্ত অংশ দিয়ে রান্না, কয়লার রান্না, জৈব গ্যাস দিয়ে রান্না, কেরোসিন দিয়ে রান্না, সূর্য শক্তির সাহায্যে, ঘুঁটের সাহায্যে। এবার ট্যাপের জল বোতলে রাখলে তা কি বোতলজাত জল হিসাবে গণ্য হবে? এবং শহরাঞ্চলে অনেক পরিবারে একাধিক শৌচাগার থাকে, সেক্ষেত্রে কোন ধরনের শৌচাগার নথিভুক্ত করতে হবে? তাহলে প্রথমটার উত্তর হচ্ছে পরিবারের সুবিধার্থে কর্তৃক বোতলে রাখা ট্যাপের জল, কুয়োর জল ইত্যাদিকে বোতলজাত পানীয় জল হিসেবে গণ্য করা হবে না। আর পরিবারের অধিকাংশ সদস্য যে ধরনের শৌচাগার ব্যবহার করে সেটিকেই আমাদেরকে ক্লিক করতে হবে। তারপরে প্রশ্ন, যদি সেপটিক ট্যাঙ্কগুলো হাতে পরিষ্কার করা হয়, তবে কি সেটিকে মানুষের দ্বারা অপসারিত বর্জ্য হিসাবে গণ্য করা হবে? এবং তারপরে প্রশ্ন, বর্জ্য জলের অন্তর্ভুক্ত কি? তার প্রথমটার উত্তর না, এবং তারপরটি হচ্ছে রান্নাঘর, স্নানাঘর এবং কাপড় কাচার বর্জ্য জল, তবে এর মধ্যে পায়খানার বর্জ্য অন্তর্ভুক্ত হবে না। যদি কোনো বাড়িতে বর্জ্য জল এবং পায়খানার জল একটি সাধারণ বদ্ধ নিষ্কাশন ব্যবস্থা থাকে, তবে 22 নম্বর কলামে কি লিপিবদ্ধ করব? বিকল্প 1, বদ্ধ নিষ্কাশন ব্যবস্থা। একটি পরিবার তাদের বাগানের গাছপালার জন্য বর্জ্য জল ব্যবহার করছে। প্রশ্ন 22-এর জন্য কোডটি কি হবে? যদি সেখানে কোনো নিষ্কাশন ব্যবস্থা বিদ্যমান থাকে এবং পরিবারটি সেই জল বাগানে ব্যবহার করার জন্য অতিরিক্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে থাকে, তবে কোড দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান নিষ্কাশন ব্যবস্থাটিকে বিবেচনা করা হবে, অন্যথায় এটিকে কোনো নিষ্কাশন ব্যবস্থা নেই হিসাবে চিহ্নিত করতে হবে। 2 বা ততোধিক পরিবার কর্তৃক যৌথভাবে ব্যবহৃত কোনো রান্নাঘরকে কি সংশ্লিষ্ট সকল পরিবারের জন্য উপলব্ধ হিসাবে গণ্য করা হবে? উত্তর হবে হ্যাঁ। এবার প্রশ্ন 26 থেকে 34। রেডিও থাকলে রেডিও, টেলিভিশন থাকলে টেলিভিশন, এগুলো আপনারা জানবেনই সবই। এবার সকল সাধারণ পরিবারের ক্ষেত্রেই এই তথ্য নথিভুক্ত করতে হবে। সম্পদ আছে কি নেই, রেডিও আছে কি নেই, স্মার্টফোন আছে কি নেই, কেমন ধরনের গাড়ি, স্মার্টফোন আছে না নেই, কি দিয়ে ইন্টারনেট চলে, সেগুলো আমাদের ইনপুট করতে হবে। সাধারণত রেডিও সেট থাকলে সেখানে ক্লিক করব, মোবাইল থাকলে মোবাইল থাকবে। বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা থাকলে দূরদর্শনে ফ্রি ডিশ পরিষেবা দেব। 2 অন্যান্য ডিটিএইচ, বেসরকারি ডিশ বা ডিটিএইচ যদি থাকে, যেমন এয়ারটেল, ভোডাফোন, এরকম আছে না, ডিশ টিভি। যদি স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকে, তাহলে কিন্তু সেটিও আমাদের এখানে ইনপুট করতে হবে। যদি পরিবারে এমন কোনো ল্যাপটপ বা কম্পিউটার থাকে যা পরিবারের 1 বা একাধিক সদস্য ব্যবহার করেন, তাহলে সেটি কিন্তু ট্যাবলেট এর অন্তর্ভুক্ত নয়। যদি পরিবারে শুধুমাত্র ল্যান্ডলাইন থাকে, এই সমস্ত জিনিসগুলো আমরা পড়েই তাদের কোন ঘরে হবে সেটি আমরা বুঝতে পারবো, এটা তেমন অসুবিধার কোনো কিছু নেই। আধুনিক মোবাইল ফোনগুলোতে টিভি, ল্যাপটপ ইত্যাদির অনুরূপ বিভিন্ন সুবিধা থাকে। প্রদত্ত প্রশ্নাবলীতে টিভি বা ল্যাপটপ ইত্যাদির মালিকানা বা অধিকার নথিভুক্ত করার ক্ষেত্রে কি এই সুবিধাগুলো বিবেচনায় নেওয়া হবে?
না, এই প্রশ্নগুলোর উত্তর নথিভুক্ত করার জন্য টিভি বা কম্পিউটারের প্রকৃত মালিকানা বা অধিকার থাকা আবশ্যক। উদাহরণস্বরূপ যেমন কম্পিউটারের মতন সুবিধা সম্বলিত মোবাইল ফোনের মালিকানাকে কম্পিউটারের মালিকানা হিসাবে গণ্য করা হবে না। একইভাবে টিভি টিউনার কার্ডযুক্ত কম্পিউটারের মালিকানাকে টিভির মালিকানা হিসাবে গণ্য করা হবে না। যদি পরিবারটি একটি সাইকেল থাকে, প্রতিবন্ধী ব্যক্তি ব্যবহার করে 3 চাকার সাইকেলও সেটা অন্তর্ভুক্ত হবে। যদি স্কুটার মোটরসাইকেল থাকে তাহলে সেটিকে ইন্ডিকেট করতে হবে। যদি পরিবারের কাছে সাইকেল মোটরসাইকেল দুটোই আছে তাহলে 3 নম্বর কোড চুজ করতে হবে, আর যদি কোনো কিছু নেই তাহলে 4 নম্বর কোডটি চুজ করতে হবে। এবার যদি জিজ্ঞাসা করুন উত্তরদাতাকে গাড়ি, জিপ বা ভ্যানের মতো কোনো 4 চাকার যানবাহন আছে কিনা, যদি থাকে তাহলে সেটি কেমন, সেই হিসাবে আমাদেরকে কোড চুজ করতে হবে। 1 নম্বর হলে হ্যাঁ, আর কোনোটিই নেই তাহলে 2। এবার মোটর চালিত সাইকেল, ভ্যান, অটোরিকশা, ই রিক্সা, টেম্পো ইত্যাদির মতন 3 চাকার মালগুলো এই কলামগুলোর কোনটির অন্তর্ভুক্ত হবে? একইভাবে ট্রাক্টর ইত্যাদি গাড়ি হিসাবে কি গণ্য হবে? আর 2টি পরিবার একটি গাড়ি ব্যবহার করে, এটি কিভাবে নথিভুক্ত করব? এবং তারপরে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার গাড়ি, জিপ কি আয়ত্তাধীন হতে হবে? আর আমি একজন গাড়ির চালক, গাড়িটি আমার মালিকের হলেও এটি সাধারণত আমার কাছে থাকে এবং জরুরি প্রয়োজনে আমি গাড়িটি আমার পরিবারের কাজে ব্যবহার করি। এই পরিস্থিতিতে সম্পদের উপলব্ধতার ক্ষেত্রে প্রশ্ন 32-এর কোড কি হবে? প্রথমটির উত্তর যে না, এই 3 চাকার যান এবং ট্রাক্টর ইত্যাদি এর আওতাভুক্ত নয়। এটি সেই পরিবারের ক্ষেত্রে নথিভুক্ত করা হবে যাদের হেফাজতে গাড়িটি রয়েছে এবং যারা এর ব্যবহার নিয়ন্ত্রণ করে, মানে যারা বেশি ব্যবহার করবে তাদের উপরে গাড়িটি বিদ্যমান হবে। বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার গাড়ি, জিপ, এই প্রশ্নের উত্তরে হবে হ্যাঁ, গাড়ি বা জিপ যদি মূলত বাণিজ্যিক উদ্দেশ্য ব্যবহৃত হয় তবুও সেগুলিকে আওতাধীন হিসাবেই গণ্য করতে হবে। আর তারপরের প্রশ্ন যে কোড নাম্বার 1 দিতে হবে যে হ্যাঁ, নির্বাচন করা যেতে পারে। এবার পরিবারটি কি খাদ্য গ্রহণ করে? যে পরিবারটির বেশিরভাগ সদস্য যে খাদ্যটি গ্রহণ করবে সেটিকে আমাদের চুজ করতে হবে, অথবা পরিবারের বেশিরভাগ সদস্য বেশি সময়, মানে যত বেলা খান তার মধ্যে 2 বেলা, যদি 3 বেলা খান তাহলে 2 বেলা কোন শস্যটা বেশি ব্যবহার করছে সেই হিসাবে আমাদেরকে ওটি দিতে হবে। এবার এবং সর্বশেষ হচ্ছে মোবাইল নম্বর থাকতে হবে, সেই মোবাইল সচল থাকতে হবে, সেখানে ওটিপি যাবে, ওটিপি দিতে হবে। আর মোবাইল নম্বর যদি দিতে অস্বীকার যায় যে আমরা মোবাইল নাম্বার কেন দেব, তার উত্তর আমাদের কি বলতে হবে, কার মোবাইল নাম্বার দিতে হবে, যদি কোনো পরিবারের নিজস্ব মোবাইল ফোন না থাকে তাহলে কি অন্যের ফোন নাম্বার দেওয়া যাবে কি না, এই প্রশ্নের উত্তর আমরা দেখে নেব। তাহলে আমি কেন আমার মোবাইল নম্বর দেব, এই প্রশ্নের উত্তরে এই মোবাইল নম্বরটি জনগণনা সংক্রান্ত যোগাযোগের কাজে ব্যবহৃত হবে, তাদেরকে এটি জানাতে হবে। এবং পরে পরিবারের অন্য কারোর মোবাইল নাম্বার দিতে হবে কিনা, পরিবারের এমন যে কোনো সদস্যের মোবাইল নম্বর নথিভুক্ত করতে হবে যা জনগণনা সংক্রান্ত যোগাযোগ গ্রহণ করতে পারে। আর পরিবারের ছাড়া প্রতিবেশীদের নম্বর দেওয়া যাবে না। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নমস্কার।